সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় নিছিল। এই যে সেনাবাহিনী আশ্রয় দিচ্ছে, এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে? তো জনগণের টাকায় আশ্রয় দিছে, তো নিজের ওয়াকারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি, তাই না? নির্যাতন মানে কোনো ধরনের নির্যাতন আমার প্রতি বাদ রাখেনি। তারা আমাকে জোরপূর্বক ভাবে আমাদের বিএনপির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীরা এখন আইনের আওতায় এসেছে এবং তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে যে সব তথ্যগুলো তারা দিচ্ছে তাতে করে বিভিন্ন নাটকীয়তার প্রকাশ পেয়েছে এবং ফেসে যাচ্ছে অনেক চেনা মুখগুলো। কেননা আওয়ামী লীগের ক্রাইমের সাথে জড়িত শুধু শেখ হাসিনা বা তার মন্ত্রী এমপিরা একাই নন, বরং নিজ পদস্থ থেকে শুরু করে উপর কর্মকর্তার বিভিন্ন জন টাকার খেলায় মেতে উঠেছিলেন। আসুন পলক আইনমন্ত্রী ও সালমান এফ রহমান সহ যারা আইনের আওতায় বর্তমানে রিমান্ডে রয়েছেন তাদের কাছ থেকে কি কি তথ্য বের হলো, বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কার অধীনে? প্রফেসর ইউনূসের অধীনে। তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে, আবার সাইডাও দেওয়া হয়েছে? যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কিভাবে? এই দায় তো সেনাবাহিনীর না, এই দায় তো আপনার একার নিজের। আর যদি জানা না থাকেন তাহলে আপনাকে না জানায় সিদ্ধান্ত নেয় কিভাবে সেনাবাহিনী? তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। ক্ষমতা বুঝেন স্যার? ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা কারে কয়? ক্ষমতা হচ্ছে অ্যাবসলিউট, প্রেগন্যান্সির মতো। কিন্তু হ্যাঁ, হাফ প্রেগন্যান্ট বলে কোনো কথা নাই, তাই আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই। আপনার যদি সেনাবাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনার কোনো ক্ষমতা নাই। আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন, এই মাত্র। আপনার ক্ষমতা যে হাফ প্রেগন্যান্সি না এটা প্রমাণ করার এটাই মোক্ষম সময়। কি করবে? আপনারা ধরবে, মারবে? কিচ্ছু হবে না, আমি লিখে দিতে পারি। আপনার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নাই। আর যদি এটা না করেন তাহলে দুর্নীতিগ্রস্ত নিপীড়নের সহযোগী বা নিপীড়ক অপরাধীদের নিরাপদে রাখার এবং চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায় আপনার, একান্তই আপনার। আপনাকে আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বিপ্লবের মর্মকে ধারণ করে না। আসেন একটা এক্সাম্পল দিই। দেখেন, আপনার পাওয়ারফুল উপদেষ্টা আসিফ নজরুলের ঘরে শোভা পাচ্ছে শেখ মুজিবের ছবি। হ্যাঁ, যে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙা হইলো সারা বাংলাদেশ জুড়ে, এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও ভাঙা হইলো, তাই না? সেনারাই ভাঙছে, শেখ মুজিবের ছবি নামায় ফেলছে সেনারাই, সৈনিকেরাই। আসিফ নজরুল বলতে পারে যে সংবিধান অনুসারে সে জাতির পিতা, তাহলে মুজিবের মূর্তি যারা ভাঙছে তারা সব অপরাধী সংবিধান অনুসারে। আপনি নিজে অবৈধ, কারণ তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু সংবিধানে নাই। আরো শুনবেন, হাসিনাটা আইন বানায় গেছে 2009। আইনটার নাম হচ্ছে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009। তো এই আইনে বলা আছে যে জাতির পিতার পরিবারের সদস্য মানে শেখ মুজিবের, মানে ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ডের জীবিত 2 কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের সন্তানাদিদের বোঝাবে। এবং 3 নম্বর ধারায় বলা আছে, এই আইনকে প্রাধান্য দিয়ে বলা আছে আপাতত জারি আছে এমন অন্য আইন যাই থাকুক না কেন এই আইন কার্যকর হবে। এবং এই আইন অনুসারে ভিআইপির জন্য যেরকম নিরাপত্তা ব্যবস্থা আছে সেরকম নিরাপত্তা সরকার জাতির পিতার পরিবার সদস্যদেরকে আজীবন সর্বস্থানে প্রদান করবে। এবং এটা একটা উপধারা আছে 1, এখানে উল্লেখিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার পরিবার সদস্যদের মতামতকে প্রাধান্য দেবে এবং এই পরিবারের নিরাপত্তা বিধান শর্তে তাদের দ্বারা নির্ধারিত শর্তে উক্ত পরিবার সদস্যগণের প্রত্যেকের জন্য নিরাপদ এবং সুরক্ষিত আবাসনের ব্যবস্থা গ্রহণ করবে এবং সেসব বিবেচনায় প্রয়োজনীয় অন্যান্য সুবিধাবলীও তাদেরকে প্রদান করবে। তার মানে আপনি যে সংবিধান মেনে হাসিনাকে সুরক্ষা দিতে বাধ্য, জয় আসলেও সুরক্ষা দিতে বাধ্য। এই জন্যই জয় বলে যে সে দেশে আসবে, হাসিনা বলে সে দেশে আসবে। এই যে কনফ্লিক্ট, এটাকে আপনাকে রিজলভ করতে হবে। আপনাকে সংবিধানের পথে হাঁটতে যারা প্ররোচিত, প্রলুব্ধ এবং বাধ্য করছে তারা আপনাকে এই কনফ্লিক্টের মধ্যে রেখে দিছে। এবং এই কনফ্লিক্ট আপনি যদি রিজলভ না করেন তাহলে বিপ্লব অসম্পূর্ণ। মনে রাখবেন, বিপ্লব সংবিধানের চাইতে বড়, জনতা সংবিধানের চাইতে বড়। সেই জনতা আপনাকে অভিষিক্ত করছে, আপনি সংবিধানের চাইতে বড়। আপনি যা করবেন সেটাই আইন। এবং আপনাকে যারা সংবিধান মানতে বাধ্য করছে, প্রলুব্ধ করছে, প্ররোচিত করছে, তারা দেশের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে। আমি আমার এপিসোডে শহীদদের কথা বলি মাঝে মাঝে। আজ আমি 2 জন আহতের কথা বলবো। প্রথমে হাফেজ হোসাইন, 1 হাত হারায় আর 1 হাত নিয়ে লড়াইয়ে নামবে, যদি আবার ডাক আসে সেটা বলতেছে 1 হাত হারায়।
এমন হাজারো যুবক পঙ্গু হয়েছে, তাও লড়াইয়ের মনোবল তারা কিন্তু হারায়নি। শোনেন তার মুখেই কথাটা শোনেন। এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে, ইনশাল্লাহ এই এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ। আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি, আমার দেশের আমি ভালোবাসি এবং আমার দেশের যে মানুষ, আমি দেশের মানুষেরও অনেক ভালোবাসি। যদি ইনশাল্লাহ আবার ডাক আসে, ইনশাল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাব। আমি মাওলানায় পড়ি, হাফেজি শেষ করে মাওলানায় পড়ি। আমি হাফেজি শেষ করে মাওলানায় পড়াশোনা করি। এখন আর একজন মাদ্রাসা ছাত্রের কথা, সে বলছে যে আন্দোলনে আমরা সফল হয়েছি, কিন্তু আমার জীবন বিপর্যস্ত হয়ে গেছে। এখন অন্যের সাহায্য ছাড়া চলতে পারি না, গুলি লেগে এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে অস্ত্রোপচার করলে আর এক চোখ ভালো হইতেও পারে। কখন দিন কখন রাত কিছুই বুঝি না, মা বাবাকেও দেখি না কতদিন। জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। এই মাদ্রাসা ছাত্র আজিজুল হক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে। আজিজুল নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকার পৌনাপুর ইসলামে ফাজিল মাদ্রাসার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি একটা টেক্সটাইল মিলে চাকরি করতেন। তার এই আয়ে চলত পড়াশোনা আর সংসার। গত 18 জুলাই মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন। এরপর থেকে তার জীবন যেন থমকে গেছে। আজিজুল বলেন, কি যে দুর্বিষহ কষ্টে দিন যাচ্ছে তা কাউকে বোঝাতে পারবো না। আমার চোখের আলোর সঙ্গে সংসারের আলোও নিভে যাচ্ছে। আমার দুই চোখের দৃষ্টিশক্তি হারালে সংসার কিভাবে চলবে, এই চিন্তায় ঘুম আসে না। সেদিনের ঘটনা বর্ণনায় তিনি বলেন, পুলিশ ইচ্ছা করেই আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। আমার মাথা এবং মুখের বিভিন্ন অংশে গুলি লাগে। বন্ধুরা প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যাই। তখন রোগীর ভিড়ের কারণে ডাক্তাররা আমাকে রাখতে চাননি। ওই দিনই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচার করা হয়। ডাক্তার জানান, গুলি লেগে বাচক পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আজিজুলের বাবা কামাল হোসেন বলেন, টাকার অভাবে আমার সন্তান অন্ধ হয়ে যাবে এটা আমি ভাবতেই পারছি না। বড় ছেলের মৃত্যুর পর আজিজুল সংসারের হাল ধরেছে। লেখাপড়ার পাশাপাশি সে চাকরি করে সংসার চালিয়ে আসছে। তার চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নাই। এ পর্যন্ত যা চিকিৎসায় খরচ করা হয়েছে তার বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছি। আমার এই ছেলের কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচব? আজিজুলের মতো হাজারো যুবক এই আন্দোলনের দৃষ্টিশক্তি হারিয়েছে। আর আপনার স্বাস্থ্য উপদেষ্টার আহতদের দেখতে যাওয়ার সময় হয় নাই। আহতদের একটা তালিকা পর্যন্ত করতে পারে নাই স্বাস্থ্য মন্ত্রণালয়। অনেকে চিকিৎসার জন্য হাহাকার করতেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। এমনিতে আওয়াজ দিচ্ছে সমস্ত চিকিৎসার দায়িত্ব নিলাম, খবরের কাগজে কি লেখা হচ্ছে? কোনটা বিশ্বাস করবো? আপনার চিকিৎসার দায়িত্ব নিছেন নাকি নেন নাই? কি আর বলবো, আপনার সরকার কিন্তু অস্বাভাবিক দ্রুততায় জনপ্রিয়তা হারাইতেছে। ওদের চোখের আলো নিভে গেলেও আগামীর বাংলাদেশ আপনার চোখে দেখতে চাইছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার তন্ত্রের বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধেই যখন কেউ কথা বলতো বা কোনোভাবে যদি শেখ হাসিনার রুলসের বাহিরে যেত, তার যত বড়ই কর্মকর্তা, তার নিজের ব্যক্তিগত কর্মকর্তা হলেও তাদের স্থান হতো আয়নাঘর। এই আয়নাঘরে মানুষদেরকে নিয়ে কী রকম নির্যাতন, রোল স্টিমার চালানো হতো, আসুন সেখানকার প্রত্যক্ষদর্শী এবং যিনি ওখানকার অবস্থানে ছিলেন তার কাছ থেকেই বিস্তারিত আমরা জানবো। মাথায় একটা মাস্ক পরিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে যায়। পরবর্তীতে আমি বুঝতে পারি হ্যান্ডকাপ দেখে যে আমাকে র্যাব আটক করেছে। এরপর তারা আমাকে আমার অপরাধ ছিল, আমি ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলাম। এটাই তো মূলত আমার অপরাধ ছিল। 2014 সালের আন্দোলনের চলাকালীন সময় আমি র্যাব আমাকে গুম করে। তারপরে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হলো এবং এত বছর আপনাকে কোথায় রাখা হলো, সেই সময়টার বর্ণনা শুনতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে, আমি র্যাবের হাতে 6 মাস 18 দিন গুম ছিলাম। আমাকে তারা চোখ এবং পিছনে হাত বেঁধে পুরো সময়টাই তারা রেখেছে। কোথায় রেখেছে আমি জানি না। শুধু আপনারা বলতে পারেন যে আমি কিভাবে বুঝতে পেরেছি যে র্যাব কর্তৃক আমি গুমের শিকার হয়েছি। আমি যখন ওয়াশরুমে যেতাম তখন আমি আমার হ্যান্ডকাপে চোখ খোলার পর আমি হ্যান্ডকাপে দেখেছি র্যাব লেখা।
আমি দেখতে পেয়েছিলাম যে আমার হ্যান্ডক্যাপে র্যাব লেখা আর কি। এ থেকে আমি অনুভব করতে পারছি যে আমাকে র্যাব আমাকে তুলে নিয়ে গেছে। সেক্ষেত্রে আমি ঢাকাতে সেক্ষেত্রে আপনাকে নেয়ার পরে আপনাকে কি জিজ্ঞাসাবাদ করা হতো, আপনাকে কি নির্যাতন করা হতো? আমাকে নেওয়ার পরে আহ, আহ, প্রতিনিয়ত আপনার আমাকে টর্চার করা হয়েছে, আমাকে হাত পা বেঁধে বেধর মারা হয়েছে, তারপর আমাকে আপনার কারেন্টে হিট দেওয়া হয়েছে, ঝুলিয়ে পিটানো হয়েছে। মানে যে ধরনের নির্যাতন, মানে কোনো ধরনের নির্যাতন আমার প্রতি বাদ রাখেনি। তারা আমাকে জোরপূর্বক ভাবে আমাদের বিএনপির মানে সিনিয়র নেতৃবৃন্দ সম্বন্ধে আমার কাছ থেকে জবানবন্দি, তারা ভিডিও জবানবন্দি রেখেছে। যে যে সকল কর্মকাণ্ডের সাথে আমি জড়িত না, তারা জোর করে আমার কাছ থেকে জবানবন্দি রেখেছে। ওই 2014 আপনি সালে কি কাউকে আমাকে চিনতে টর্চারের নাম করে। পেরেছিলেন, বা পরে যখন বেরিয়ে আসলেন তাদের সম্পর্কে কি আপনি জানতে পেরেছেন যে কারা আপনাকে নির্যাতন করেছেন, এই মানুষগুলো কারা? বিষয়টা হচ্ছে ভাই, আমি আসলে আমাকে দুই ভাবে আমি আপনাকে একটু সময় নিয়ে বলতে হবে। জি। আমাকে প্রায় 4 মাস 15 দিন বা 20 দিন আমি ঢাকাতে আমাকে র্যাব রাখিছে। এরপর আমাকে তারা বরিশালে আমাকে বরিশালে নিয়ে যায়। ওখানে আমাকে প্রায় 2 মাস 10 দিন রাখে তাদের গুম সেলে। বরিশালেও র্যাবের গুম সেল ছিল, ওখানে আমাকে 2 মাস 10 দিন রাখে। এরপরে আমি অসুস্থ হয়ে পড়ি মারাত্মকভাবে। ওরা বরিশাল শেরে বাংলা মেডিকেলে আমার অসুস্থতা হওয়ার পরে ওরা আমাকে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি করে, শেরে বাংলা হাসপাতালে ওরা আমাকে ভর্তি করে। এর ভর্তির 10 মিনিটের মাথায় ওরা আমাকে কোতোয়ালি থানাতে একটি মিথ্যা হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। সেক্ষেত্রে যারা আপনাকে প্রশ্ন করছিলেন তাদের চেহারা কি আপনি দেখেছেন, তাদেরকে আপনি চিনতে পেরেছেন? ভাই যখন তারা আমাকে প্রশ্ন করছে, তখন আমার তো চোখ এবং হাত বাঁধা, পিছনে হাত বাঁধা, পুরো 6.5 মাস, 6 মাস 18 দিনই কিন্তু আমার চোখ এবং হাত বাঁধা। আমি এই কারণে কাউকে আমি দেখতে পাইনি। এখানে যখন আপনাকে রাখা হতো কোনো একটা জায়গায়, সেটা কেমন ধরনের জায়গা ছিল? রুমটার বর্ণনা দেবেন? জি, আমি আপনাকে আমার জন্মস্থান হচ্ছে উত্তরা দক্ষিণখানে। তো আমি এই অঞ্চল সম্বন্ধে আমার একটা ধারণা আছে। আমার মনে আছে আমি ছোটকালে এপিবিএন মার্কেট, যেটা এপিবিএন মাঠ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।